আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সিরিয়াতে বাশার আল আসাদের সরকারের পতন, সেখানে বিদ্রোহীদের জয়লাভ, নতুন সরকার গঠন এবং সিরিয়া জুড়ে নতুন করে যে যুদ্ধের উন্মাদনা এবং সেই যুদ্ধের উন্মাদনায় তুরস্ক, ইরান, তারপর সৌদি আরাবিয়া তারা রাজনৈতিক পাদপীঠে এগিয়ে এসেছেন। আর অন্যদিকে ইসরায়েল তারা সরাসরি যুদ্ধে নতুন করে আবার আত্মনিয়োগ করেছে এবং মারাত্মক দামেস্ক সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কৌশলগত স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে ব্যাপক বোমা হামলা শুরু করেছে। এর ফলে কি হলো, আপাত দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের যে শান্তি বা সিরিয়া কেন্দ্রিক যে স্থিতিশীলতা, এটা আমরা স্বপ্ন দেখেছিলাম, বা অনেকে এখানে একটা খেলাফত প্রতিষ্ঠার কথা বলছিল, অনেকে এখানে ইমাম মাহাদির আগমন, দাজ্জালের বিভিন্ন বিষয়াদি নিয়ে যে সকল কথাবার্তা বলছিলেন সবগুলো কল্পকাহিনী এখন বাস্তবতার নিরিখে বিভৎস হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের জন্য এবং একই সঙ্গে বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য এই সিরিয়ার এই যুদ্ধটি, পট পরিবর্তনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। এই কারণে আমি সিরিয়ার সমস্যাগুলো খুব সংক্ষেপে বলে নিই, বাংলাদেশের জন্য যে সমস্যাগুলো হতে পারে এবং যে বিপদে বাংলাদেশ পড়তে যাচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে, সেই বিষয়টি আলোকপাত করে খুব সংক্ষেপে আজকের ভিডিওর এই কন্টেন্টটা শেষ করব। তো মধ্যপ্রাচ্যের যারা ইতিহাস জানেন তারা জানেন যে এই সিরিয়ার যে ইতিহাস ৫,০০০ বছরের ইতিহাস, এবং এখানে দুটো সাম্রাজ্য বহুকাল ধরে ১,০০০ বছর ধরে যুদ্ধ করেছে। সিরিয়াতে সাধারণত রোমান সাম্রাজ্যের যারা রাজন্যবর্গ ছিলেন তারা এখানে রাজত্ব করতেন এবং কখনো কখনো তারা সরাসরি এই ভূখণ্ড নিজেদের অধিকারে রেখেছেন, কখনো কখনো এখানকার যারা রাজাবাসা রয়েছেন তাদেরকে তারা নিয়োগ দিতেন বা তাদেরকে প্রমোট করতেন। তো এখানে যখন রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, তার আগে যেটা যাকে বলে উত্তর আফ্রিকাতে আরেকটি শহর ছিল, শহর কেন্দ্রিক একটি যাকে বলা সাম্রাজ্য এবং সভ্যতা গড়ে উঠেছিল, এটি ছিল কার্থেজ। তো এই কার্থেজের যে এখানে বিখ্যাত হানিবল, সম্রাট হানিবল, তার বাবা হামিলকার, ওনাদের নেতৃত্বে এই অঞ্চলটি শাসিত হতো এবং পরবর্তীতে আবার যখন কার্থেজের পতন হলো রোমানদের নিকট, তখন রোমানরা সরাসরি মধ্যপ্রাচ্যের এই অংশটি তারা নিয়ন্ত্রণ করা শুরু করলো এবং সেই প্রাচীন যুগ থেকে আগে এটিকে আশিরীয় সভ্যতা বলা হতো এবং পরবর্তীতে এটাকে শাম, বালাদে শাম বলা হতো, মানে শাম অঞ্চল। তো এখন যে সিরিয়া, সিরিয়ার সঙ্গে যেটা ইসরায়েল, গোলান হাইটস ইসরায়েল, তার সঙ্গে লেবানন এবং ইয়ামেনের একটা বিরাট অংশ, এই ইয়ামেনের বিরাট অংশ, একটা উত্তর ইয়ামেন আর একটা দক্ষিণ ইয়ামেন। তো উত্তর ইয়ামেনের অংশটি, এটিকে যে সম্মিলিতভাবে বলা হতো বালাদে শাম। তো বালাদে শাম যেদিন থেকে এটি প্রচারিত হচ্ছিল তখন আসলে রোমান সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠা পেয়েছিল। আর আরেকটা ছিল বালাদে রুম, বালাদে রুম। তো এটা হলো পারস্য ডাইনেস্টির অধীনে আরেকটি অংশ। তো রুম বলতে ওই রোমান রুম না, এটাকে আবার মানে যাকে বলা হয় যে পারস্য ডাইনেস্টি, তাদের অধীনে অন্য অংশটি, এবং এই অংশে উত্তর আফ্রিকা যেমন ইথিওপিয়া, তারপরে লিবিয়া, তারপরে কুয়েত, মক্কা, মদিনা এবং দক্ষিণ ইয়ামেন, এই অংশটিকে বালাদে রুম বলা হতো। তো বালাদে রুম এবং বালাদে শামের যে ঐতিহাসিক যুদ্ধ, এটা ১,০০০ বছরের পুরনো যুদ্ধ এবং এই যুদ্ধটা এত ব্যাপক, যখন মুসলমানরা পারস্য বিজয় করলো এবং মুসলমানরা একই সঙ্গে সিরিয়াও বিজয় করলো, কিন্তু ওখানের যে দীর্ঘদিনের আমলাতন্ত্র, মিলিটারি ব্যুরোক্রেসি, এর কারণে প্রাচীন সভ্য জগতে আজকের মতোই তাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তাদের জুডিশিয়ারি ছিল, তাদের মিলিটারি ছিল, এবং মিলিটারির সংখ্যা আপনার জানা নয়। মানে আপনার এখন আধুনিক ইরানের এত জনসংখ্যার মধ্যে কত মিলিটারি, সেই প্রাচীন জমানার চাইতে বেশি মিলিটারি এখন নেই। আমি জাস্ট এটা আমাদের মুঘল আমলের কথা বলি। এখন ধরেন ভারতের টোটাল সামরিক ৩ বাহিনী মিলিয়ে সামরিক বাহিনীর সংখ্যা বড়জোর ১০ লাখ, কিন্তু আওরঙ্গজেবের বাহিনীতে ২০ লাখ লোক ছিলেন, ২০ লাখ লোক ছিলেন আওরঙ্গজেবের বাহিনীতে। কিন্তু জনসংখ্যা এখন ভারতে ১৩০ কোটি মানুষ ছিল, তখন হয়তো জনসংখ্যা সারা ভারতে ৩০ থেকে ৩৫ কোটি ছিল। তো ৩৫ কোটি লোকের মধ্যে শাসন করার জন্য, অবশ্য তখন আফগানিস্তান, তারপরে কান্দাহার এবং আরও বেশ কিছু এলাকা ছিল। তো যার কারণে হলো কি, সেই ৩৫ থেকে ৪০ কোটি মানুষকে শাসন করার জন্য
তার 20 লক্ষ সামরিক বাহিনী ছিল। তো সেই সামরিক বাহিনী এখন আমাদের ক্যান্টনমেন্টে 2 লক্ষ সামরিক বাহিনীর জন্য দেখেন কতগুলি স্টার লাগে, এ ব্রিগেডিয়ার, ও জেনারেল, ও মেজর জেনারেল, ও লেফটেন্যান্ট কর্নেল। এই জিনিসগুলো তার এই বাসভূমি, তার এই সেট আপ, তার অধীনে এই কয়টা ব্যাটালিয়ন আছে, এই কয়টা রেজিমেন্ট আছে, আমরা কত কিছু হিসাবপত্র করি না? তো এখন 2 লক্ষ সৈন্যবাহিনীর জন্য যদি বাংলাদেশের এত কিছু করতে হয়, তাহলে 20 লক্ষ একটা সৈন্যবাহিনীর জন্য তার আবার যেন তেন নয়, মোর দ্যান 300 ইয়ার্স ওই ডাইনেস্টিটা চলেছে। তো 300 বছরের তার ক্যান্টনমেন্ট ছিল, তার ক্যাভারি ছিল, ঘোড়া শহর ছিল, আর অনেক কিছু ছিল। তো ওই আমলাতন্ত্র কি হতো, এক সম্রাট যেত, আরেক সম্রাট আসতো, এক ডাইনেস্টি যেত, আরেক ডাইনেস্টি আসতো, কিন্তু আলটিমেটলি এখন যেভাবে আমলাতন্ত্র কাজ করে প্রাচীন দুনিয়াতে ওইভাবে আমলাতন্ত্রেও সবকিছু নিয়ন্ত্রণ করতো। এখন মুসলমানরা যখন এই আরবে ধরেন মক্কা মদিনা, ওখানে তো কোনো ডাইনেস্টি ছিল না, রাজত্ব ছিল না, তারা যাযাবর ছিল। তো যখন তারা পারস্য অধিকার করলো, মিশর অধিকার করলো, তো এরা তো হাজার বছরের, যেমন মিশরের যে যাকে বলা হয় তাদের যে ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসি সে ফেরাউন জামানা থেকে 5000 বছরের পুরনো ব্যুরোক্রেসি, কিভাবে ট্যাক্স কালেকশন করবে, কিভাবে যুদ্ধ করবে, কিভাবে যুদ্ধাস্ত্র তৈরি করবে, এটার একটা সিস্টেম আসে। তদ্রূপ এই বালাদের শাম এবং বালাদের রুমের যে মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, তাদের যে হাজার বছরের বিরোধ, এই বিরোধটা মুসলমানরা যখন পেল, হযরত উমরের জামানাতে এটা মাথা ছাড়া দিতে পারেনি, কিন্তু ওসমানের জামানাতে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এটা রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে মিশর, আর এদিকে সিরিয়া, আর এদিকে পারস্য, এবং হযরত আলীর জামানাতে রীতিমতো যুদ্ধ, একেবারে যুদ্ধ। এবং ওই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ এখনো পর্যন্ত কিন্তু চলছে। তো তার প্রেক্ষিতে কি হলো, এই যে এখন যে সিরিয়া, এই সিরিয়ার ভূখণ্ডে অন্তত 10 থেকে 15টি জাতিগত বিভেদ রয়েছে উইদিন দ্য টেরিটরি। এখানে সুন্নি আছে, শিয়া আছে, এখানে কুর্দি আছে, এখানে ইয়াজিদি সম্প্রদায় আছে। এরকম 10 থেকে 12টা যারা এই সিভিল ওয়ারের সুযোগ নিয়ে কেউ 10টা শহর, কেউ 2টো শহর, কেউ একটা বনাঞ্চল, কেউ 2টা মরুভূমি দখল করে যে যার মতো রাম রাজত্ব সেখানে কায়েম করে আছে। এর বাইরে এখানে আমেরিকা আছে, রাশিয়া আছে, তুরস্ক আছে, কাতার আছে, ইরান আছে, হিজবুল্লাহ আছে, এবং সবাই এই টেরিটরিটাকে যার যার মতো ভাগ করে নিয়েছে। এখন এই যে যারা দখল করলো, তো এরা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে হিজবুত তাহরির লোক, ইন্টারন্যাশনাল হিজবুত তাহরির লোক। তো এই যে তাহেরি আর শামস আর শাম, তো এই হিজবুত তাহরির যেটা সংগঠন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার আগে এরা ছিলেন আল কায়দা। এরা আল কায়দার আগে, পরে আবার হয়েছেন আইএস। তো আইএস, আল কায়দা, এখন হিজবুত তাহরির। এবং এদের সঙ্গে ওখানে আসাদের সাথে তাদের দাকুমের সম্পর্ক, বা তারা আসাদকে পরাজিত করেছে। একই সঙ্গে তাদের কিন্তু আবার জেরুজালেমের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, নেতানিয়াহু সরকারের সঙ্গে দাকুমের সম্পর্ক। আবার তাদের সঙ্গে রাশিয়ার সাথে দাকুমরার সম্পর্ক, অ্যাট দ্য সেম টাইম তুরস্কের সাথে দাকুমরার সম্পর্ক, তাদের সঙ্গে আমেরিকারও দাকুমরার সম্পর্ক, আবার হিজবুল্লাহর সঙ্গে তাদের দাকুমরার সম্পর্ক। ফলে তারা যে স্থির হয়ে দামেস্কেতে বসবে এবং শাসন কার্য চালাবে, এটির সম্ভাবনা, পজিটিভ সম্ভাবনা শূন্য, একেবারে অসম্ভব ব্যাপার। তাদেরকে আবার নতুন করে